সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। প্রিয় দর্শক, দেশের এবং দেশের বাইরের যারাই দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই চ্যানেলের নিয়মিত আয়োজন সেন্সেশন তারকা কথন। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি এসেছেন যিনি একাধারে গীতিকার, কবি, কথা সাহিত্যিক এবং সঙ্গীত শিল্পী, এবং বর্তমানে তার পরিচয় তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, তিনি লতিফুল ইসলাম শিবলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটা মানুষের সাথে আসলে এত রকমের বিশেষণ, গান লিখছেন, লিখে এসেছেন, পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের মতো একটা জায়গায় আপনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন, এবং সবচেয়ে হাইলাইটের যে বিষয়টা আমার মনে হয় দর্শকরাও জানে, এবং যারা সাংস্কৃতিক অঙ্গনে কিংবা রাজনৈতিক অঙ্গনে কাজ করছে তারা জানে আপনি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তো এই বহুমাত্রিকতা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই। একজন সৃষ্টিশীল বা ক্রিয়াশীল মানে সৃষ্টিশীল মানুষের একটা বড় দায়িত্ব হচ্ছে মানে সমাজকে খুব ভালো করে অবজার্ভ করা এবং এই অবজারভেশনের ভিতর দিয়ে তার দায়িত্বটাকে ঠিক করে নেওয়া। যে এই মানে তার সময়ে সমাজ ব্যবস্থার যেই অসাম্য, যেই অনাচার, বৈষম্য, এগুলো নিয়ে তাকে ভোকাল হয়ে ওঠা এবং তার সৃষ্টিশীলতার ভিতর দিয়ে সেটা প্রকাশও করা। এবং পার্সোনালি আমি মনে করি যে যখন একজন মানুষ জনপ্রিয় হয়ে যায় তার কাজের ভিতর দিয়ে, তখন তার উপর একটা বড় দায়িত্ব এসে পড়ে তার জনপ্রিয়তাটাকে তার সময়ের মানুষের জন্য ব্যয় করা। সেটা হতে পারে চ্যারিটি করা, সেটা হতে পারে তার সময় যদি কোনো খারাপ শাসক থাকে সেই শাসকের বিরুদ্ধে কথা বলা কিংবা শাসককে অ্যাডভাইস করা। তখন হবে কি, সে যখন কথা বলবে তখন তার কথাটা তার যে ফ্যান ফলোয়ার মানে যারা আছে তারা সেটা ফলো করবে এবং একাধারে সেটা একটা সামাজিক জনমত তৈরি হবে এবং মানে তার সময়ের যেই স্বৈরা শাসক বলি বা খারাপ শাসক বলি তারা তখন গাইডেড হবে, মানে তখন তারা চাইলেও অনেক খারাপ কিছু করতে পারবে না। এই জন্য আমি মনে করি একজন ক্রিয়াশীল এবং সৃষ্টিশীল মানুষ কথা বলতে হবে তাকে। সেই জায়গা থেকে আমি একজন অ্যাক্টিভিস্ট। এবং আজ 8ই আগস্ট আমরা যদি পিছনে ফিরে তাকাই, তখন 2 বছর আগে ইন্টারিম গভর্নমেন্ট আসে এবং জুলাই অভ্যুত্থানের আসলে 2 বছর চলছে। যখন পিছনে ফিরে তাকান, জুলাই নিয়ে আপনার কোন স্মৃতিটা কিংবা আপনার কোন কাজটা আপনাকে এখনো অনেক বেশি আবেগে ত্বরান্বিত করে? পুরা জুলাইটাই আসলে একটা আমার জন্য একটা ভীষণ আবেগের জায়গা। আমি মুক্তিযুদ্ধের সময়, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি মানে খুবই ছোট ওই সময়, মুক্তিযুদ্ধটা ওই সময় আমি বুঝিনি। 90-এর গণ অভ্যুত্থানের সময় আমি তরুণ, আমি তখন একদম রাস্তার একজন মানে অ্যাক্টিভিস্ট যেটাকে বলে। আমার ইন্টারমিডিয়েটের সময় আমার নামে তখন এরশাদ বিরোধী আন্দোলনে 8টি মামলা, আমি পালিয়ে ঢাকায় এসেছি। তো তারপরে হচ্ছে একটা দীর্ঘ সময়ের পর আসলো 24-এর গণ অভ্যুত্থানের যে সময়। এই অভ্যুত্থান তো আর একদিন এভাবে দানা বাঁধেনি, আসলে ধীরে ধীরে দানা বেঁধেছে। সেক্ষেত্রে আমি 16 বছর আওয়ামী শাসনের এই 16 বছর পুরোটা সময় জুড়েই আমি আমার লেখালেখিতে অ্যাক্টিভ ছিলাম এবং যখন প্রয়োজন হয়েছে রাজপথে না, আমার রাজপথেও ছিলাম। তো এইসব থাকতে যেটা হয়েছে যে শেষের দিকে এসে মানে জুলাই থেকে এসে মানে যখন আন্দোলনগুলো আস্তে আস্তে দানা বাঁধতে বাঁধতে একদম তুঙ্গস্পর্শী, সেটা তো জুলাই 16 তারিখ থেকে যখন আবু সাইদকে যখন শহীদ করা হয়, তারপর থেকে মনে হয়েছে যে না, এখন আর শুধু মানে লেখালেখির মধ্যে থাকলে হবে না, এখন রাস্তায় নামতে হবে। তো খুব দুঃখজনক হলো সত্য যে ওই সময় মানে এই মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের ইন্টেলেকচুয়ালসরা ঠিক সেভাবে আসলে পথে নামে নাই, ঠিক সেভাবে তারা সাড়াও দেয় নাই। বলা যায় যে খুব বেশিরভাগ ইন্টেলেকচুয়ালসরাই আসলে ফ্যাসিবাদের মানে তোষণ করে গেছে, তাদের পক্ষে ছিল, তাদের পক্ষে থেকে মানে আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য একটা বড় ভূমিকা ছিল হচ্ছে এই কালচারাল ফ্যাসিস্টদের। সেদিক থেকে যদি আপনি তুলনা করেন যে 90-তে প্রচুর ইন্টেলেকচুয়ালসরা এরশাদ বিরোধী আন্দোলনের রাস্তায় ছিল, তখন
গান, কবিতা, আবৃত্তি, পথনাটক এইসব দিয়ে একটা জমজমাট কালচারাল অ্যাক্টিভিজম ছিল। কিন্তু এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এসে এইটা ছিল না। এটা একদম হাতে গোনা কয়েকজন শুধু মানে কথা বলেছে, তবুও আমাদেরকে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে বলা হয়েছে। আমরা বাংলাদেশকে বলতাম উগান্ডা, উগান্ডা এই হয়েছে সে হয়েছে, বা অন্য কোনো দেশের এইভাবে কথা বলতাম। তো ভীষণ প্রতিকূলতার ভিতর দিয়েও আমরা কথা বলেছি, এবং এই জন্য অসম্ভব রকমের মানে আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি ফেস করতে হয়েছে। শেষের দিনগুলো মানে জুলাইয়ের পর থেকে এক ধরনের আত্মগোপনেই ছিলাম। জুলাইয়ের 3 তারিখে আমি একটা ভিডিও মেসেজ দিয়েছিলাম, যে সেখান থেকে যে সবাইকে পথে নামার জন্য বলেছিলাম। মানে তখন এসে মনে হয়েছিল যে এর পরে মানে এরপরে আর এদেশে থাকা যাবে না। আমার আমেরিকান ভিসা করা ছিল, আমি প্ল্যান করছিলাম যে কিভাবে যদি এই আন্দোলন ফেল করে তাহলে আমি আর দেশে থাকতে পারবো না। আমার তখন প্ল্যান হচ্ছে কিভাবে বাংলাদেশ ছেড়ে মানে অন্য দেশে পালানো যায়। এরকম একটা এক্সট্রিম লেভেলে চলে গেছিল। তারপরে যখন আমরা দেখলাম যে 1 তারিখের পর থেকে যখন এটা 3 তারিখে যখন ঘোষণা করা হলো যে মার্চ টু ঢাকা, তখন মনে হয়েছে যে না, মানে এইবার ডু অর ডাই। আমি 4 তারিখ রাতে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম, সেই স্ট্যাটাস ছিল ডু অর ডাই, মানে আগামীকাল শাহবাগ দখল করব, ডু অর ডাই হাসবুনাল্লাহি নিয়ামুল ওয়াকিল। এই স্ট্যাটাস দিয়ে ভোরে ফজরের নামাজের পর তওবা করে, আল্লাহ যদি কোনো গুনাহ করে থাকি মাফ করে দিও, আজকে পথে নামবো। তো আজ গর্ব করে বলতে পারি যে শাহবাগ দখলের যে প্রথম দলটি শাহবাগ দখল করেছিল, আই এম ওয়ান অফ দেম। এবং এইসবের ভিতর দিয়েই এই পরিবর্তনটা হয়েছে। এবং এই জন্য জুলাই হচ্ছে আমার কাছে একটা খুব বড় একটা আবেগের জায়গা। এবং আমি মনে করি যে জুলাইয়ের ভিতর দিয়ে বাংলাদেশ একটা নতুনভাবে একটা মানে পথ চলা শুরু করেছে। হোপফুলি আজকে যারা ক্ষমতায় আছে তারা এটা ভুলে যাবে না, এবং তারা বাংলাদেশকে সঠিকভাবে ড্রাইভ করবে। একদমই তাই। এবং জুলাই আসলে আমাদের একটা বড় আমাদের হৃদয়ে একটা বড় জায়গা করে রেখেছে, এবং আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো অবদান ছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, এবং আমরা প্রত্যেকটা অঙ্গন থেকে আসলে কাজ করার চেষ্টা করেছি। আমরা জানি যে এই 8ই অগস্ট 2 বছর আগে ইন্টারিম গভর্নমেন্টটা তৈরি হয়, এবং তখন এই যে ইন্ডিয়ান গভর্নমেন্টটা তৈরি হলো, এবং আপনি যেহেতু প্রথম দিকের একজন অ্যাক্টিভিস্ট ছিলেন, যিনি কিনা স্ট্যাটাসের মাধ্যমে কিংবা আপনার নিজের কাজের মাধ্যমে এবং সশরীরে এই আন্দোলনটিকে আরও উদ্বুদ্ধ করেছেন, আপনার তখনকার অনুভূতিটা আসলে কেমন ছিল, এবং কি কি এক্সপেকটেশন ছিল ইন্টারিম গভর্নমেন্টের থেকে? আমি তো আসলে এখন যে জায়গায় মানে আজকে আমি আছি, এটা তো আমি চিন্তাও করিনি কখনো। আমাকে হঠাৎ করে আমি সেপ্টেম্বরের 23 তারিখে আমার নিয়োগ হয়। আমি হঠাৎ করে আমাকে ওই সময় অ্যাডভাইজার আসিফ নজরুল ভাই আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আপনাকে নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব নিতে হবে। আমি তখন আসিফ ভাইকে বললাম যে ভাই আমি তো নজরুল গবেষক না। উনি বললেন যে আমি আপনার লেখালেখি পড়েছি, আপনার লেখালেখি আমি ফলো করেছি, আপনার লেখার মধ্যে নজরুলের স্পিরিট আছে। বিদ্রোহী যে সত্তাটা আসলে, হ্যাঁ, আমার মানে লেখক জীবনে আমার একটা সবসময় ইয়ে ছিল, আমি সবসময় নজরুল হতে চেয়েছিলাম, মানে নজরুলের মতো করে লিখতে চেয়েছিলাম। তাহলে তো বলা যায় আপনার ইন্সপিরেশনের জায়গাটা আসলে কাজী নজরুল ইসলাম, মানে সবকিছু খাপে খাপ হয়ে গেছে আর কি। এবং সেটা খুবই মানে মানে সারপ্রাইজিং যে আমাকে এরকম একটা জায়গায় বসার জন্য বলা হচ্ছে। এবং আসিফ ভাইয়ের সাথে আমার যে খুব ভালো পরিচয় ছিল বা এরকম কিছু না, মানে একদম সারপ্রাইজিং। তো তারপর আমি জাস্ট কিছুক্ষণ চিন্তা করে বললাম যে ওকে, আপনি যদি এটা মনে করেন যে আমার লেখা নজরুলের যে স্পিরিট আছে, তো ওকে আই মিন। দেন তখন থেকে এই তো কাজ শুরু হলো। তারপরে ওখানে জয়েন করে একটা বড় যে কাজ করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি, কিন্তু এটার কোনো অফিসিয়াল ডিক্লারেশন ছিল না, মানে গ্যাজেটভুক্ত করা। এই কাজটি আলহামদুলিল্লাহ আমি 3 মাসের মধ্যে করতে পেরেছি জয়েন করতে। এটা একটা বড় কাজ ছিল। আর এখন যেটা হচ্ছে যে বর্তমান গভর্নমেন্ট এসে যে নজরুল বর্ষ ঘোষণা করেছে, এটা একটা চমৎকার মানে উদ্যোগ বর্তমান গভর্নমেন্টের। এবং এটা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অনেক বড়। কেন আমি বলি যে আমাদের যে পলিটিক্যাল যে কালচার, এখানে এটা হওয়া উচিত ছিল জিয়া বর্ষ। সে জিয়া বর্ষ না হয় এটা হলো নজরুল বর্ষ। মানে যে প্র্যাকটিসটা আসলে আমরা দেখে এসেছি, আমি সেটাই বলছি যে আমাদের যে কালচারাল আমার পলিটিক্যাল যে কালচার, সেখানে এটা হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান গভর্নমেন্ট তার মানে চরম উদারতা দেখিয়ে, এবং তারা এটা বুঝতে পেরেছে যে আমাদের লড়াইয়ের একটা বড় শক্তির জায়গা হচ্ছে আমাদের সংস্কৃতি। এবং সেই সংস্কৃতি মানে নজরুল হচ্ছে আমাদের সেই সংস্কৃতির একটা প্রধান
সেনাপতি বলবো, প্রধান আইকন বলবো। একদম তাই। নজরুল। এবং এই যে এবং বিদ্রোহ এবং আন্দোলন, এটার বীজ বপনটাই করে গিয়েছেন কাজী একদম নজরুল আমাদের ইসলাম। একদম সেই ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে আমাদের মানে মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান আর 24-এর তো উনি ছিলেন আইকন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এমন না যে আমাদের সন্তানরা অনেক বইপত্র পড়ে টরে নজরুলকে খুঁজে নিয়ে তার চেতনা নিয়ে রাস্তায় নেমে যাবে, ওটা এমনও ছিল না। মানে নজরুল হচ্ছে এমন একজন কবি যিনি আমাদের ক্রাইসিসে একদম ন্যাচারালি এসে পড়েন আমাদেরকে সাহায্য করার জন্য। তো যার ফলে আমরা দেখেছি দেয়ালে দেয়ালে, গ্রাফিতিতে, আমাদের মিছিলে, মিটিংয়ে বারবার নজরুল উচ্চারিত হয়েছে। তো সেই জায়গা থেকে নজরুল মানে এই যে আমার বিপ্লব থেকে উঠে আসা, নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব পাওয়া, আমার কাছে সব কিছুই মানে মানে এখনও আমি মাঝে মাঝে ভাবলে অবাক হই যে কাকতালীয় বিষয় তো আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তকদিরে। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে এখানে কাজ করার জন্য নিয়োজিত করেছেন, তো আমি চেষ্টা করছি আমার মতো করে। এবং আপনি একজন কবি এবং সাহিত্যিক হিসেবে আপনার যে কাজের জায়গাটা, সেটা শুধুমাত্র নিজ ভূখণ্ডে রাখেননি, আপনি আন্তর্জাতিক অঙ্গন নিয়েও ভেবেছেন এবং ফিলিস্তিন নিয়েও আপনার নিজস্ব ভাবনা আছে, নিজস্ব লেখা আছে। তো আমরা সেই ফিলিস্তিন নিয়ে কিংবা আপনার যে কবিতার যে ভাবনাটা, সেই ইন্সপাইরেশনটা আসলে কোত্থেকে আসলো বা আপনার কি কাজ হয়েছে এই নিয়ে? একজন কবি তো শুধু তার মাটির মধ্যেই দায়বদ্ধ থাকে না, একজন কবি হয় বিশ্বের জন্য। যেমন নজরুল বলেছেন যে আমি এই মাটিতে জন্মেছি বলেই আমি শুধু এই মাটির না, আমি সারা বিশ্বের। নজরুল এমনটি বলেছেন। তো এটা আসলে উনি ওনার মানে সারা পৃথিবীর কবিদের প্রতিনিধি হয়েই কথাটা বলেছেন। তো এখন একজন লেখক সারা বিশ্ব হচ্ছে তার মানে তার জগৎ, সারা বিশ্ব নিয়ে সে চিন্তা করবে, মানে ক্ষুদ্র জাতীয়তাবাদী গণ্ডির মধ্যে উনি থাকবেন না। তো যার ফলে ফিলিস্তিন তো আমাদের একটা খুব প্রাণের ইস্যু। আপনি দেখবেন যে আমাদের এখানে যত মানে লড়াই সংগ্রাম হয়েছে, আমি যদি 20 বছরের কথা বলি বা 16 বছর স্বৈরাচার শাসনের ফ্যাসিবাদী শাসনের কালে যত মিছিল মিটিং হয়েছে, আপনি দেখবেন কোথাও না কোথাও একটা ফিলিস্তিনের পতাকা উড়েছে। তো এটা একটা দারুণভাবে আমরা বাংলাদেশের মানুষরা ফিলিস্তিনকে ধারণ করি, ফিলিস্তিনের জন্য আমরা তাদের কষ্ট আমরা অনুভব করি। তো সেই জায়গা থেকে আমার এই কবিতার, যেটা খুব জনপ্রিয় একটা কবিতা হয়েছে আর কি, ফাদি আবু সালাহ কবিতাটার নাম। এই ফাদি আবু সালাহ একজন মানে পঙ্গু ফিলিস্তিনি, তার 2 পা নাই, সে হুইল চেয়ারে করে মুভ করে, চলাফেরা করে। তো তখন ইন্তেফাদা চলছিল ফিলিস্তিনে। ওই ইন্তেফাদার সময় তারা ওই মানে প্যালেস্টাইনি টেরিটরি এবং ইসরায়েলি টেরিটরির মাঝখানে যেই ব্যারিয়ার আছে সেখানে থেকে ওরা করছিল, তাদের বিক্ষোভ করছিল আর কি, এবং ঢিল ছুটছে। ওরা এদিক থেকে ওরা ঢিল ছুটছে আর ওদিক থেকে ওরা স্নাইপাররা গুলি করে করে ফিলিস্তিনিদেরকে মারছে। তো এই অসহায় পঙ্গু এই মানে ফাদি আবু সালাহ যার নাম, সে তার হুইল চেয়ারে বসে বসে ঢিল মারছিল এবং ওই যে স্লিং শট যেটাকে বলে আর কি, যে গুলাল বলে আমাদের ভাষায়। এবং আমার মনে হয় এই কবিতাটা আসলে না, দর্শকরা যদি না শুনে তাহলে তারা এই অনুভূতিটা বুঝতে পারবে না, তাই আমরা একটু অংশটা দেখাই। শেষ করি তার আগে। হ্যাঁ, নিশ্চয়ই। তো ওইরকম একজন মানুষকে স্নাইপাররা গুলি করে মেরে ফেললো সেদিন। তো যেদিন মারে তার পরের দিন আমি এটা বোধহয় মিডল ইস্ট মনিটর বোধহয় পত্রিকা, আমি পত্রিকার নিউজটা দেখে আমি আমার কষ্ট লেগেছে। সঙ্গে সঙ্গে আমি লিখলাম যে তোমাকে দেখার আগে জানা ছিল না, মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় ডানা, আর হাঁটতে বাধা দিলে মানুষ শিখে যায় উঠতে। এটা সেই কবিতা। বাহ। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। চমৎকার একটি কবিতা। কিছু কবিতার বাণী আসলে আমাদের মানে গায়ে কাটা দিয়ে ওঠে। তো তেমন একটি কবিতা আমরা শুনে আসলাম। এবং কবিতার পাশাপাশি আপনি গান লিখেছেন। 90-এর দশকে আপনার অনেক গান লেখা হয়েছে বিভিন্ন ব্যান্ড মিউজিকে, এবং আপনি নাটকও করেছেন, অভিনয় করেছেন। এই যে লিরিসিস্ট কিংবা নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত না করে সেই জায়গাটা থেকে বের হয়ে আপনি যে রাজনৈতিকভাবে আসলে সক্রিয় হলেন, যেটা আমরা খুব কমই দেখতে পাই, এবং জুলাই অভ্যুত্থানে আপনার যেই একটা বড় ভূমিকা, এই কাজটা বা ওই জায়গাগুলো ছেড়ে এখানে আসাটা আসলে কেন এই সিদ্ধান্ত? আমি প্রথমে বললাম যে একজন সৃষ্টিশীল মানুষ হবে অ্যাক্টিভিস্ট, মানে তার লেখায় যা বলবে তার কর্মেও সেটা থাকবে। মানে আপনি যেটা বিশ্বাস করবেন আপনার কর্মের মধ্যে সেটা প্রকাশও করবেন। তো আমি সবসময়, যেটা আমি বললাম যে আমি সবসময় নজরুল হতে চেয়েছিলাম, তো আমার জীবনে নজরুলের অনেক বড় প্রভাব আছে। এবং আপনি যদি দেখেন নজরুলের জীবন, যদি দেখেন, সে শুধু লিখেই ক্ষান্ত হয়নি, সে তার জাতিকে জাগানোর জন্য লিখেছে,
পত্রিকা বের করেছে, উনি সাংবাদিকতা করেছেন, গেয়েছেন, উনি জেলে গিয়েছেন, জীবনে আসলে কোনো কিছু বাকি নেই, কোনো যে কিছু উনি বাকি নেই। করেননি। উনি অভিনয় করেছেন, উনি নাটক লিখেছেন, মানে মানে শিল্প সাহিত্য বা অ্যাক্টিভিজম এমন কোনো জায়গা নেই যে উনি সেটা করেন। এবং এটা আমার জীবন। আপনারও আসলে চমৎকার কিছু গান আমরা এখনো শুনি, এবং সামনেও আমাদের যে প্রজন্মরা আসছে তারা শুনবে, যেমন হাসতে দেখো, গাইতে দেখো, দেখো, আমি কষ্ট পেতে ভালোবাসি, এরকম আরও বহু গান রয়েছে। বিভিন্ন ব্যান্ডের সাথে আপনার অনেক কাজ হয়েছে। এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে যদি আমরা জানতে চাই যে কি কি কাজগুলো আসলে আপনি করে এসেছেন। আমার যে প্রথম কাজটি ছিল নজরুলকে গ্যাজেটভুক্ত করা, মানে মানে সাংবিধানিক বা অফিসিয়ালি যে ডিক্লারেশন যে উনি আমাদের দেশের জাতীয় কবি। কারণ আমি দেখেছি যে আমাদের জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় পাখি আছে, নদী আছে, মাছ আছে, পশু আছে, কিন্তু আমাদের জাতীয় কবির কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই এবং গ্যাজেটভুক্ত করা নেই। তো এই জায়গাতে মানে এই কাজটি আমি বলবো যে আমার বাকি জীবন হয়তো আমি এই কাজটি নিয়ে অনেক গর্ব করব। এরপর একটা বড় কাজ আমি করতে পেরেছি, সেটা হচ্ছে যে নজরুল সাহিত্যের ইংরেজি অনুবাদ। এখন আমরা বিশ্বের কাছে একটা মানে চমৎকার একটা অনুবাদ তুলে দিতে পারি, সেই কাজটা আমার সময় এসে আমি করেছি। তার একটি চমৎকার একটা অনুবাদ, কুইন্টেসেন্স অফ নজরুল নামে নজরুলের ইংরেজি অনুবাদ। মানে যেহেতু উনি নিজেকে বলেছেন যে বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, উনি তার গণ্ডি ছাড়িয়ে উনি বিশ্বময় হতে চেয়েছেন। উনি বলেছেন আমি সারা পৃথিবীর মানুষের জন্য। তো এই যে ওনার একটি স্বপ্ন, সেই স্বপ্নটি নজরুল ইনস্টিটিউট বাস্তবায়ন করতে পেরেছে ইংরেজির মাধ্যমে। এখন আমরা মার্চ করছি পৃথিবীর অন্যান্য ভাষায় এটাকে আরও অনুবাদ করা যায় কিনা সেটা চেষ্টা করছি। তো আমাদের সাথে বেশ কিছু দেশের সাথে কথাবার্তা চলছে, যেমন আলিয়াস ফ্রান্সিসের সাথে ফরাসি ভাষায়, ফার্সি ভাষায়, এবং ইন্টারন্যাশনালি এটাকে মানে বাজারজাত করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে যে নাম করা যে পাবলিকেশনসগুলো আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যাতে নজরুলকে তারা পাবলিশ করে এবং সারা পৃথিবীতে যাতে এটা অ্যাভেলেবল হয় বইটা। এই কাজগুলো হচ্ছে। পাশাপাশি আমরা প্রচুর অনুষ্ঠান করছি। একে তো নজরুল বর্ষ চলছে, এটার জন্য একটা প্ল্যানিং আছে। তো আমার প্ল্যান হচ্ছে যে আগামী মানে এই গভর্নমেন্টের সময় আগামী 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা নজরুল উৎসব করব। তো এটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমি 12টি জেলা অলরেডি করে ফেলেছি, এবং সেই 6 মাসের মধ্যে সরকারের 180 দিনের মধ্যে আমাদের একটা প্রতিশ্রুতি ছিল আমরা 12টি জেলায় করব, সেটা আমরা করে ফেলেছি। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে 1 বছর এবং 5 বছর, এইভাবে আমরা একদম তৃণমূল পর্যায়ে নজরুলকে নিয়ে যেতে চাই। আমরাও আসলে তাই চাই যে নজরুল যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একদম। এবং আমরা আপনাকে চিনি আসলে লিরিসিস্ট হিসেবে, তারপর নতুন রূপ দেখেছি আপনার একদম জুলাইয়ে যখন আপনি আন্দোলনে যুক্ত হলেন। তো আন্দোলন বাদ দিয়ে আমরা যদি আপনার আগের জীবনটাতে যেই মানুষটাকে আসলে আমরা চিনে এসেছি একজন খুবই বিখ্যাত লিরিসিস্ট হিসেবে, যে নায়ক বাচ্চুর সাথে কাজ করেছেন, জেমসের সাথে কাজ করেছেন, তো সেখানে কি কি গানগুলো আপনার লেখা হয়েছে? আমি ওই 90 দশকে প্রায় প্লাস মাইনাস 500-র মতো গান লিখেছি ওই সময়। অসাধারণ ওই সময় স্পেশালি আমি নিজে যেহেতু রক গান পছন্দ করি, এই জন্য রকারদের সাথে আমার বেশি ম্যাচ করেছে। বাচ্চু ভাই, জেমস ভাই, সোল, স্মাইলস। বাচ্চু ভাইয়ের বিখ্যাত গানগুলো হচ্ছে হাসতে দেখো, গাইতে দেখো, আমি কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, কষ্ট কাকে বলে, এরকম। জেমস ভাইয়ের খুব জনপ্রিয় গান জেল থেকে বলছি, সেটা লেখা এবং সুর দুটোই আমার। এছাড়াও আরও বিভাগী, প্যারিসের চিঠি, প্রিয় আকাশী, মান্নান মিয়ার তিতাস মলম, নাটোর স্টেশন, এরকম গান। মাইলসের সবগুলো গানই আসলে আমাদের খুবই খুবই প্রিয় গান। মাইলসের বিখ্যাত গান, যেটা এবার আন্দোলনেও খুব মানে সিম্বলিক হয়ে উঠেছিল, এই গানটি পলাশির প্রান্তর। এই গানটি আন্দোলনে আমরা বেশ কিছু ডকুমেন্টারিতে এবং কাজে গানের ব্যাকগ্রাউন্ড ছিল এটি। হ্যাঁ, তারপরে সোলসের হাজার বর্ষা রাত। তো এরকম, এবং আরেকটি খুব বিখ্যাত যেটা বললে সবাই খুব চিনে, তুমি আমার প্রথম সকাল। তবে আমাদের একটা অনুরোধ থাকবে এই অনুষ্ঠানে, যেহেতু আপনি এতগুলো গান লিখে এসেছেন, এই গানগুলোর মধ্যে আসলে আপনার কোনো একটা প্রিয় গান যদি নিজের গলায় আমাদেরকে একটু শোনান। আমরা কি এখন অনুষ্ঠানের শেষের দিকে পৌঁছে গেছি? হ্যাঁ, শেষের দিকে পৌঁছে গিয়েছি, দর্শকরা অপেক্ষায় আছে একটা সারপ্রাইজের জন্য। কোন গানটি গাওয়া যায়? কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্তর, হারিয়ে গেছে সেখানে মায় সোনার নোলখানি,
গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি, সেই হারাবার বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও একটা গান হয়তো যদি সময় থাকে শুনবো, তবে জানতে চাই যে আপনি কি এখনো গান লিখছেন? আমি এখন গান লেখা কমিয়ে দিয়েছি, মানে একবারে খুবই কম। বেশ কিছু গান রেডি আছে, আমি এগুলো হয়তো রেকর্ড করে ফেলবো। আমার এখন মূল ফোকাস আসলে মানে নজরুল ইনস্টিটিউট আর হচ্ছে আমার উপন্যাসের দিকে। আমার পাঠকরা জানে যে আমি গান থেকে সরে যেয়ে এখন উপন্যাস লিখছি। ইতিমধ্যে আমার 8টি উপন্যাস বেরিয়েছে এবং আলহামদুলিল্লাহ উপন্যাসগুলো পাঠকরা গ্রহণ করছে। আমার একটি উপন্যাস প্রায় লাখখানিক কপি বিক্রি হয়েছে, সেটির নাম হচ্ছে আসমান। ভেরি মোটিভেশনাল একটি উপন্যাস। তরুণরা এটা দারুণভাবে মানে গ্রহণ করেছে এই উপন্যাসটি। এবং আমরা যখন আওয়ামী শাসন আমলে দেখেছি আপনাকে বেশ কিছু জায়গায়, এবং এখন আসলে দেখছি, আমরা আসলে এই মন্ত্রটা জানতে চাই যে কি এমন কারণে আপনি এখন পর্যন্ত সরব আছেন এবং মানুষের আপনার প্রতি এত ভালোবাসা। আমি সরব আছি, সরব থাকবো। এবং ডক্টর ইউনূসের সময়ও দেখেছি আপনার একটা গ্রহণযোগ্যতা, এখনো দেখছি বিএনপি সরকারও আপনার একটা গ্রহণযোগ্যতা এবং আছেন আপনি। আমি ন্যায়ের পক্ষে থাকা মানুষ, আমি ইনসাফের পক্ষে থাকা মানুষ, এটা হচ্ছে আমার জীবনের গোল। কোনোভাবে আমি মানে রাইট সাইড অফ দ্য হিস্ট্রি একটা কথা বলে যে আপনি ইতিহাস চলতে থাকবে, আপনি ইতিহাসের সঠিক জায়গায় থাকবেন। আমি খুব মানে নিজেকে খুব সযত্নে এই জায়গাটায় রাখার চেষ্টা করি যাতে আমি ইতিহাসের রাইট প্লেসে আমি থাকতে পারি। এবং মানে একজন লেখক হিসেবে ইনসাফের পক্ষে থাকা, শুদ্ধর পক্ষে থাকা, সত্যের পক্ষে থাকা, এটা আমি মনে করি প্রতিটি লেখকেরই দায়িত্ব। লেখকরা কখনো লেজুর বৃত্তি করবে না, লেখকরা কখনো ফ্যাসিবাদের দোষর হবে না। এবং দুঃখজনক, আমি বারবার বলি এই কথাটা, যে এই লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের কারণেই হাসিনার যে ফ্যাসিবাদী শাসন এটা দীর্ঘায়িত হয়েছে। তারা যদি কথা বলতো তাহলে হাসিনা এত দীর্ঘ সময় পেত না। আমার ধারণা যে ইন্টেলেকচুয়ালস যারা ছিল এই লাস্ট 16 বছরে, তারা তাদের ভূমিকা যদি সঠিকভাবে পালন করতে পারতেন তাহলে এই দুঃশাসন আমাদেরকে দেখতে হতো না, এত রক্তপাতের ভিতর দিয়ে বাংলাদেশকে যেতে হতো না। আমি আশা করব যে আগামীতে এটা সবাই মনে রাখবে এবং মানে রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। এবং আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টে যারা বিভিন্ন পজিশনে ছিল এবং বর্তমানে এখন নতুন সরকার হওয়ার পর সেই জায়গাগুলোর মেয়াদও শেষ হয়ে যাচ্ছে কিংবা পরিবর্তন হচ্ছে। তো যদি এরকম হয় যে আপনার নজরুল ইনস্টিটিউটে যে জায়গাটা আছে সেখানে যদি আপনার স্থানান্তর ঘটে কিংবা আপনি যদি নজরুল ইনস্টিটিউটের সাথে সামনে এই জায়গাটাতে না থাকতে পারেন, তাহলেও কি আপনার কাজগুলো চলমান থাকবে? আসলে দায়িত্বটা যে রিলে রেসের মতো, আমি আমার কাজটা করে যে আসবে তার হাতে ওই লাঠিটা দিয়ে যাব। তখন তো তাহলে ব্যক্তিগত কোনো কষ্ট পাওয়ার কোনো কারণ এবার সে দৌড়াবে না। আমি কি এটা চেয়ে এই পোস্টে এই পজিশনকে আমি চেয়ে নিয়েছি নাকি? আমাকে এটা জোর করে দেওয়া হচ্ছে কাইন্ড অফ, যে না আপনি এটার জন্য যোগ্য, আপনি এটা করেন। আমার প্রথম কথাই ছিল না, আমি এটার জন্য ফিট না। তো আমি ওইভাবেই চিন্তা করি, কোনো সমস্যা নেই। আর আল্লাহ তাআলা মানুষকে, আমি বিশ্বাসী মানুষ, আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে একদম ডেস্টিনেশন ঠিক করে দিয়েছেন। উই ডোন্ট চুজ আওয়ার ডেস্টিনেশন, ডেস্টিনেশন চুজেস আস। সুতরাং আমি এইটার উপরে বিশ্বাস করি। একদম তাই। এবং আমরাও আশা করি যে আপনার যে শিল্পী সত্তা, আপনার যে কালচারাল অ্যাক্টিভিজমের যে পাওয়ারটা, সেটার জন্য আপনি সামনে আরও রেলেভেন্ট হবেন। আমরা আপনাকে আরও অনেক ভালো ভালো জায়গায় দেখব, অনেক চমৎকার কিছু জায়গায় ইনশাআল্লাহ। দর্শক, বিদায় নিচ্ছে আজকে আমাদের নিয়মিত আয়োজন সেন্সেশন তারকা কথনে। তবে আমাদের অনুষ্ঠানটি শেষ করব আমাদের সবার প্রিয় গীতিকবি, শিল্পী এবং কালচারাল এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট লতিফুল ইসলাম শিবলির একটি গান দিয়ে। কে আছে আর পথের দিকে তাকিয়ে থাকবে তোর, পাখি হয়ে করবে মুখর সকাল সন্ধ্যা ভোর। আমি ছাড়া কে আছে আর এমন আপন তোর, আমি ছাড়া কে আছে আর এমন আপন তোর। ও আমি ছাড়া এমন আপন তোর, আমি ছাড়া কে আছে আর এমন আপন তোর। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।